শর্মিষ্ঠা পানলি এখন মুক্ত। 6 দিন পুলিশ হেফাজতের পর শর্ত সাপেক্ষ জামিন পেলেন 22 বছরের আইন পড়ুয়া ছাত্রী শর্মিষ্ঠা পানলি। এই রাজ্যে হিন্দুদের বেঁচে থাকার কোনো রাইট এই সরকার রাখে। এই রাজ্যে হিন্দুদের বেঁচে থাকার কোনো অধিকার এই সরকার রাখে। শর্মিষ্ঠা পানলির আমি যে ভিডিও যতটুকু দেখেছি বা যা দেখেছি তাতে ওনার গ্রেপ্তার হওয়াই উচিত। না সে কোনো জঙ্গি না সন্ত্রাসবাদী, সে শুধু একটি ভিডিও বানিয়েছিল, তাতে পাকিস্তানি সন্ত্রাসীদের নিয়ে কথা বলেছিল। 72 हूरे दिखेंगी, वर्जिन वो भी जन्नत जाके असलियत में जाके आए थे वो। তারপর সেই ভিডিও ডিলিট করেছে, ক্ষমাও চেয়েছে। তবুও তাকে ধরতে ছুটে যায় কলকাতা পুলিশ। গ্রেপ্তার করলো এমনভাবে যেন সে কোনো মোস্ট ওয়ান্টেড জঙ্গি। জামিনের চেষ্টা একবারেই সফল হয়নি, প্রথমবারই আবেদন খারিজ হয়ে যায়। 31শে মে শনিবার শর্মিষ্ঠাকে আলিপুর আদালতে তোলা হয় মাননীয় বিচারপতি পার্থসারথী মুখার্জির এজলাসে। সেদিন সরকারি কৌঁসুলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে ভিডিও বানিয়েছেন এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন। মাননীয় বিচারপতি পার্থসারথী মুখার্জি তখন বলেন, এই বিষয় সংবেদনশীল, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার বিষয়কে হালকাভাবে নেওয়া যায় না। স্বাধীনতা আছে, কিন্তু সেটারও একটা সীমা থাকা দরকার। তিনি আরও বলেন, একজন আইনজ্ঞ ছাত্রী সে কথা মাথায় রাখা জরুরি। জ্ঞানের ক্ষমা আছে, কিন্তু পেশাগত দায়িত্বকেও দেখা দরকার। বিচারপতির পর্যবেক্ষণে আরও একটা গুরুত্বপূর্ণ বার্তা ছিল, মুক্ত ভাষণ আমাদের অধিকার, কিন্তু তা যেন কারো অনুভূতি আঘাত না করে। এই দেশে নানা ধর্ম, বর্ণ, জাতি, তাই মন্তব্যে সাবধানতা জরুরি। এইসব যুক্তির ভিত্তিতেই আদালত সেই দিন জামিনের আবেদন খারিজ করে দেন। আদেশ হয় 5ই জুন পর্যন্ত শর্মিষ্ঠা থাকবেন পুলিশ হেফাজতে। এরপর আসে দ্বিতীয় পর্ব। 5ই জুন আবার আদালতে তোলা হয় শর্মিষ্ঠাকে। শর্মিষ্ঠা পানলি এখন মুক্ত, তবে এক শর্ত সাপেক্ষে। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন মাননীয় বিচারপতি রাজা বসু চৌধুরী। তবে একগুচ্ছ কড়া শর্ত রেখেছে আদালত। 1, তিনি আর কোনো ধর্মীয় বিষয়ে পোস্ট করতে পারবে না। 2, রাজনৈতিক মত দিতে পারবে না। 3, মিডিয়ার সামনে মুখ খুলতে পারবে না। 4, নিয়মিত আদালতে তাকে হাজিরা দিতে হবে। 5, তদন্তকারী অফিসারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে শর্মিষ্ঠাকে। 6, দেশের বাইরে যেতে পারবে না যদি না আদালতের অনুমতি থাকে। 7, প্রমাণ লোপাট বা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করলে জামিন বাতিল হতে পারে। 8, তার পাসপোর্ট জমা দিতে হবে আদালতের কাছে। এখানেই শেষ নয়, আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে তদন্ত জারি রাখতে আর শর্মিষ্ঠার নিরাপত্তা নিয়েও নজর দিতে। এই মামলার তদন্ত করছেন কলকাতা পুলিশের অফিসার এন আক্তার। দেখে নিই শুনানির মঞ্চে কে কি বললেন। শর্মিষ্ঠার আইনজীবী বললেন, আমরা এই মামলার এফআইআরটাই খারিজ করার আবেদন রাখতে চাই। এই গোটা প্রক্রিয়াটাই বেআইনি। অ্যাডভোকেট জেনারেল, আমরা কোর্টের নির্দেশ অনুযায়ী কেস ডায়েরি সঙ্গে এনেছি। অভিযুক্তের মন্তব্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল, বিক্ষোভ হয়েছে। সব ছবি কেস ডায়েরিতে আছে। এই মামলার রেগুলার বেঞ্চে পাঠানো হোক। কিন্তু বিচারপতি ছিলেন সাফ, এই মামলা তো আজই শুনতে বলেছে রেগুলার বেঞ্চ, আমি শুনব। অ্যাডভোকেট জেনারেল বলেন, শর্মিষ্ঠাকে খুঁজতে গিয়েছিল পুলিশ, বাড়িতে পাওয়া যায়নি। 19 তারিখ রাতে বাড়ি থেকে বেরিয়ে রাত 12টা 5 মিনিটের বিমানে দিল্লি যান, সেখান থেকেই গ্রেফতার। আদালতে শুনানির সময় একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন মাননীয় বিচারপতি রাজা বসু চৌধুরী। তিনি স্পষ্ট জিজ্ঞেস করেন, শুধু অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েই কি কাউকে গ্রেফতার করা যায়? গ্রেফতারের সুনির্দিষ্ট গ্রাউন্ড কোথায়? ল্যাপটপ আর আইফোন বাজেয়াপ্ত করলেই কি তদন্ত শেষ? জিজ্ঞাসা করা হয়, ভিডিও যদি এত গুরুত্বপূর্ণ প্রমাণ হয় তবে কেস ডায়েরিতে নেই কেন? আদালত জানায়, শুধু অ্যারেস্ট ওয়ারেন্ট যথেষ্ট নয়, অভিযুক্তেরও জানা উচিত তাকে কোন ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ভিডিও যে অ্যাপে ছিল সেই সংস্থাকে পুলিশ চিঠি দেয়নি কেন? অনুমতি না পেয়ে কী পদক্ষেপ নিয়েছে পুলিশ? এই প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর ছিল না পুলিশের তরফে। শর্মিষ্ঠার আইনজীবী জানান, অপারেশন সিঁদুরের পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য চলছিল। শর্মিষ্ঠা পাকিস্তানি একটি মেয়েকে টার্গেট করে একটি ভিডিও পোস্ট করেছিলেন। 15ই মে তিনি পুনে থেকে কলকাতায় আসেন, কারণ তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল। তিনি আরও জানান, 15ই মে থেকে শর্মিষ্ঠা প্রতিদিন থানায় গিয়েছিলেন। তার বাড়ি, স্কুল, পারিবারিক ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। প্রাণনাশের আশঙ্কায় দিল্লি পালিয়ে যান তিনি। তিনি একজন আইনের ছাত্রী।
সামনে তার শেষ সেমিস্টারের পরীক্ষা, তাই আমরা অন্তর্বর্তী জামিন চাইছি। অ্যাডভোকেট জেনারেল পাল্টা বলেন, হুমকি পেয়ে আনন্দপুর থানায় গিয়েছিলেন ঠিকই, তবে যিনি অভিযোগ করেছেন ওয়াজাহাত, তার থানায় অর্থাৎ গার্ডেন রিচে তিনি যাননি। এই পর্যায়ে বিচারপতি ক্ষোভের সঙ্গে বলেন, অভিযুক্ত কি রাজনৈতিক ব্যক্তি যে তার পরিচয়, স্কুল, কলেজ সবকিছু এফআইআরে লিখতে হবে? অভিযোগকারীর বিরুদ্ধেও তো মামলা হয়েছে, তাকে কেন গ্রেফতার করা হয়নি? সুতরাং আদালতের নির্দেশে শর্মিষ্ঠা জামিনে মুক্ত, কিন্তু তদন্ত চলবে। এবং সবচেয়ে বড় কথা, আদালতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে নিজের পাতা জালে নিজেই জড়িয়ে পড়লেন ধর্মরক্ষার স্বঘোষিত দরবেশ ওয়াজাহাত খান কাদরি রাশিদি, যে পুলিশের কাছে দৌড়ে গিয়ে অভিযোগ করেছিলেন যে এক হিন্দু মেয়ে নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এখন তার বিরুদ্ধেই মামলা। এ যেন ফাউল ফেলে রেফারির কাছে ছুটে যাওয়া, তারপর রেফারি আপনাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠালো। চলুন একটু পেছনে ফিরে দেখি পুরো ঘটনার ক্রম। ঘটনা শুরু হয় 22 বছর বয়সী আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানুলিকে ঘিরে। শর্মিষ্ঠা পানুলি কলকাতার আনন্দপুরের বাসিন্দা, পুনেতে আইন পড়ছে। শর্মিষ্ঠা সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদ নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। 72 हूरे दिखेंगी, वर्जिन वो भी जन्नत जाके, असलियत में जाके आए थे वो। যদিও তার ভাষা ছিল কটু, অশালীন এবং অনুচিত। তিনি ভিডিওতে এমন কিছু বলেছিলেন যা একটি বিশেষ ধর্মীয় অনুভূতিকে আহত করেছে। ভিডিও ভাইরাল হতেই শুরু হয় তীব্র বিতর্ক। তারপর সে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, বারবার অনুতপ্ত হয়েছে, তার পোস্ট ডিলিট করেছে। সে ভাবল তাতেই বোধহয় শেষ, কিন্তু না। অনেকেই বলছেন কলকাতা পুলিশ যেন অ্যাওয়ার্ড জিতবে এমন অভিযান চালিয়ে 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হরিয়ানার গুরুগ্রাম থেকে 30শে মে রাতে তাকে ধরে এনেছে কলকাতায়। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হিংসা চলাকালীন পুলিশের নীরবতা এবং অক্ষমতা স্পষ্ট। শর্মিষ্ঠার পরিবার জানিয়েছে, কলকাতা পুলিশ প্রথমে আইনি নোটিশ পাঠায়, কিন্তু শর্মিষ্ঠা সেটা গ্রহণ করেননি। এরপর গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তারপর কলকাতা পুলিশের একটি দল গুরুগ্রাম গিয়ে তাকে আটক করে। তখনই দেশজুড়ে প্রশ্ন ওঠে, ধর্ম নিয়ে মত প্রকাশ কি আজ অপরাধ? শর্মিষ্ঠা ভিডিও ডিলিট করে লিখে জানান, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না, ক্ষমা চাইছি। তবুও তাকে গ্রেফতার করা হয়। মহুয়া মৈত্র যখন বলেন, আমার কাছে কালী এমন একজন দেবতা যিনি মদ মাংস সবই খান। Kali to me is a meat-eating, alcohol accepting goddess. To me, that is the version of Kali. তখন কি কেউ তাকে গ্রেফতার করেছিল? না। সায়নী ঘোষ যখন শিবলিঙ্গে কন্ডম পরানো ছবি পোস্ট করলেন, এই ঘটনার পরও তাকে কি কেউ ধরে নিয়ে গিয়েছে? না। তখনও তৃণমূল ব্যস্ত ছিল তাকে মহিলা আইকন বানাতে। আর ববি হাকিম এক সভায় প্রকাশ্যে বললেন, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি। অন্য ধর্মে জন্ম মানেই দুর্ভাগ্য। তাদের ক্ষেত্রে গ্রেপ্তার তো দূরের কথা, পুলিশ কি একবার নোটিশ পাঠিয়েছে? এই দ্বিচারিতার বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মহুয়া, সায়নী, ববি সবাই পার পেয়ে যায়, কিন্তু শর্মিষ্ঠা নামক এক ছাত্রী যিনি ভুল স্বীকার করে ভিডিও মুছে ফেলেছেন, তাকে জেলে পুরে দেওয়া হলো। আমরা 200 এফআইআর করেছি মহুয়া মৈত্রর নামে। কালী ঠাকুর সিগারেট খায়, কালী ঠাকুর মদ খায়, কালী ঠাকুর গাঁজা খায়, তারাপীঠের মা কি সব খায়, আপনাদের একটা টক শোতে বলেছে। 200 এফআইআর হয়েছে, মহুয়া মিত্রকে টাচ করেনি। সায়নী ঘোষ যুবনেত্রী নাকি, তিনি মহাদেবের শিবলিঙ্গকে তার ফেসবুকে কি পোস্ট করেছিলেন আমি মুখে আনতে পারবো। হিন্দু বাড়ির ছেলে, একাধিক এফআইআর রয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হয় না। ববি হাকিম যখন বলে যে সকলের ইসলাম গ্রহণ করা উচিত, যারা দাওতে ইসলাম দিচ্ছে আমি, যারা অন্য ধর্মে তারা দুর্ভাগ্যশীল, আমি সৌভাগ্যবান, তখন ব্যবস্থা হয় না। তিনি এটিকে সংখ্যালঘু তোষণের নগ্ন উদাহরণ বলে উল্লেখ করেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে সুর মেলান আরও অনেকে। মেয়েটির বয়স 22, মেয়েটি এই কথা লিখে সে ডিলিট করেছে এবং সেই সোশ্যাল নেটওয়ার্কেই আবার সে ক্ষমা চেয়েছে। আপনি তাকে ক্ষমা নাও করতে পারেন। এখন কদিন আগে আপনি তো এর পরে বলবেন অনুব্রতও তো ক্ষমা চেয়েছে।
তো অনুব্রতকে ক্ষমা করলে একে না ক্ষমা করার কি আছে? যে পুলিশের মাকে এবং বউকে একসাথে ধর্ষণের হুমকি দেয়, এই পুলিশ অনুব্রত কাজে ধরতে পারে না। এই যে সায়নী ঘোষ শিব ঠাকুরের মাথায় কন্ডম পরানো ছবি দিয়েছিলেন, আচ্ছা, তাকে এনারা কভার অ্যারেস্ট করেছে। অ্যারেস্টও করেননি, উল্টে দলের সাংসদ বানিয়ে। এই যে ধরুন হুমায়ুন কবির, সে বলেছে 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। 30% মানে অন্তত 2-3 লাখ লোককেও কেটে ভাসিয়ে দেবো, তার বেলা কোনো সমস্যা নেই। মোথাবাড়ির জন্য কি ব্যবস্থা নিয়েছে, কজনকে ধরেছে? শিলিগুড়িতে পরশুদিন ঘটেছে, কি তার জন্য কি হয়েছে? মালদায় তারপরেও ঘটেছে, মোথাবাড়ির পরেও ঘটেছে। এই রাজ্যে হিন্দুদের বেঁচে থাকার কোনো রাইট এই সরকার রাখে, এই রাজ্যে হিন্দুদের বেঁচে থাকার কোনো অধিকার এই সরকার রাখে। মুসলিম অ্যাপিজমেন্টের জন্য, শুধু মুসলিম তোষণ, হাম তুমারে হ্যায় সনম, এটা দেখানোর জন্য এই একটা বাচ্চা মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। কিন্তু মমতা ব্যানার্জি একটা জিনিস জেনে রাখো, মমতা ব্যানার্জির ওপর যখন আঘাত আসবে তখন শেয়াল কুকুরও থাকবে না ওনার হয়ে কাঁদার জন্য, শেয়াল কুকুরও ওর জন্য চোখের জল ফেলবে না। তো শর্মিষ্ঠা বানালির আমি যে ভিডিও যতটুকু দেখেছি বা যা দেখেছি তাতে ওনার গ্রেপ্তার হওয়াই উচিত। কিন্তু আবার এটাও ঘটনা যে একই রকম কাজ যদি উল্টো দিক থেকেও করে থাকে, গ্রেপ্তার তারও হওয়া উচিত। এখানে যদি কেউ ধর্মপ্রাণ মুসলিম মানুষের সেন্টিমেন্টকে আঘাত করেন, তার অপরাধটাও যেমন অপরাধ, তেমন ধর্মপ্রাণ হিন্দু মানুষের সেন্টিমেন্টকে যে আঘাত করছে, উস্কানি দিচ্ছে, তার অপরাধটাও অপরাধ। এখানে যদি সরকার একচোখামি করে তাহলে এই উল্টো দিকের মৌলবাদের রাজনীতি করার সুযোগ তৈরি হয়ে যায়। যেরকম বিজেপি বহু জায়গায় এই একচোখামি করে বলে সেখানে ইসলামিক মৌলবাদ জায়গা পেয়ে যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি একই কাজ করেন বা করে চলেছেন, তারপরে যেটা হচ্ছে বাংলার মাটিতে হিন্দুত্ববাদী মৌলবাদ জায়গা পেয়ে যাচ্ছে। সুতরাং সরকারের কাছ থেকে একচোখামি কোনো মানুষ চাইতে পারে না। ওয়াজেদ খানকে নিয়ে কিছু বলার নেই, তার কারণ এই ধরনের কাজ কারবারেরা মানে এরা অ্যাকচুয়ালি কিন্তু এই যারা ওয়াজেদ খানের মতো মানুষরা, এদের কাজ নেই, কম্ম নেই, কিছু নেই। এরা একটা লোক মানে একটি মেয়ে কি বললো তার পেছনে তার জন্য তারা কেস করতে গেল, তারপরে কত সময় তাদের তাই ভাবো, তারপরে তাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে পার্টিকুলারলি, নাহলে এত সময় দিয়ে তারা এই কাজগুলো করছে কেন? একটা ছাত্রী আমরা তো দেখছি যদি সে হিন্দুর দিকে বলে তখন তার কোনো সমস্যা হয় না, সে মুসলিমদের হয়ে মানে বিরুদ্ধে বললে তার সমস্যা হয়ে যায়। ছাত্রীর একটা স্বাধীনতা আছে, সে একটা দিয়েছে বলেছে, এবং এটার জন্য যদি খুব বেশি প্রবলেম হয় তাকে একটা ক্ষমা চাইতে বললেই হয়ে যায়, একটা ক্ষমা চেয়ে নিল, ঠিক আছে। তারপরে এই যে তাকে ধরা, এই তার একটা জীবনযাত্রা একটা মানে এফেক্ট। এবার আসা যাক ওয়াজাহাত মিয়ার ঘটনায়। 14ই মে শর্মিষ্ঠার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, শুরু হয় বিতর্ক। 15ই মে গার্ডেন রিচ থানায় অভিযোগ দায়ের করেন মুসলিম যুবক ওয়াজাহাত খান। সে এমন একটা ভাব দেখাচ্ছিল যেন সে ধর্মরক্ষার সৈনিক, কিন্তু এখানেই টুইস্ট। এইবার অভিযোগকারীকেই ঘিরে উঠেছে পাল্টা বিতর্ক। এবার সামনে আসে ওয়াজাহাতের একের পর এক স্ক্রিনশট ও সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে দেখা যায় এই অভিযোগকারী সাহেব নিজেই হিন্দু দেবদেবী, রথযাত্রা, কামাখ্যা দেবী, এমনকি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েও কুৎসিত মন্তব্য করেছেন। এমনকি একাধিক পোস্টে ধর্মীয় বিদ্বেষ ও হিংসা উস্কে দেওয়ার মতো মন্তব্য। যিনি নিজেই হিন্দু ধর্ম, হিন্দু দেবদেবী ও উৎসব সম্পর্কে লাগাতার বিষোদ্গার করে গেছেন, ইউরিন ড্রিঙ্কার, রেপিস্ট কালচার এই ধরনের ভাষা প্রয়োগ করেছেন, সেই তিনি এখন ধর্মীয় ভাবাবেগে আঘাত পেয়েছেন। কি আশ্চর্য! এদিকে সোশ্যাল মিডিয়ায় ওয়াজাহাতের পুরনো পোস্ট খুঁজে পাওয়ার পর তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট, এক্স অ্যাকাউন্ট লকড এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল হঠাৎ করেই অদৃশ্য। তবে তার পোস্টের কিছু স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল। এখন প্রশ্ন উঠছে, এই ওয়াজাহাত খান আদৌ কি একজন নিরপেক্ষ নাগরিক নাকি একজন স্লিপার সেল জঙ্গি? এমন গুরুতর অভিযোগ উঠছে, যার কাজ হিন্দুদের বিরুদ্ধে বিষ ছড়ানো, সোশ্যাল মিডিয়ায় উগ্রবাদ, কট্টর মনোভাব আর স্পষ্টভাবে ইসলামিক সন্ত্রাসবাদের সমর্থনের মতো কন্টেন্ট দেওয়া। যদিও নিজের করা পোস্টগুলো পরে মুছে ফেলেন, কিন্তু ইন্টারনেট থেকে সব মুছে ফেলা কি অতই সহজ? ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্যের জন্য ওয়াজাহাত খানের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। কামাখ্যা দেবীকে কটাক্ষ করার জন্য ওয়াজাহাতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় গুয়াহাটিতে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, কামাখ্যা দেবী নিয়ে করা আপত্তিকর মন্তব্যের জেরে আসাম পুলিশ ওয়াজাহাতের বিরুদ্ধে এফআইআর করেছে এবং তাকে গ্রেফতারের জন্য একটি বিশেষ টিম ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা চাই ওই ব্যক্তি যেন আইনের আওতায় আসে, এজন্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সহযোগিতা করব। A case has been registered against him, so our police will go to West Bengal and will request government of West Bengal to hand over him to Assam. But কিমান কোঅপাৰেশ্যন গভৰ্ণমেণ্ট অফ ৱেষ্ট বেংগলৰ পৰা পাওঁ সেইটো সময়ে ক'ব পাৰিব, আজিতো এতিয়াই ক'ব নোৱাৰিব। এতেই থেমে থাকেনি বিষয়টা। শুধু আসাম নয়, অমিতা সচদেবা নামের এক মহিলা দিল্লির সাকেত সাইবার থানাতেও ওয়াজাহাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অবাক করার মতো ব্যাপার হলো, ওয়াজাহাতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ঠিক সেই গার্ডেন রিচ থানাতে, যেখানে সে শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ করেছিল। এইবার অভিযোগ তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, উস্কানিমূলক মন্তব্য এবং হিন্দু ভাবাবেগে আঘাত। অর্থাৎ যে ব্যক্তি শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এখন তিনিই অভিযুক্ত। এবং ঠিক এই ঘটনার পর থেকেই উধাও হয়ে যান ওয়াজাহাত খান। এখন বড় প্রশ্ন, ওয়াজাহাত কোথায়? 1 জুন থেকে নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ একে একে 3টে নোটিশ পাঠায় তার গার্ডেন রিচের বাড়িতে, কিন্তু তখন তো তিনি পলাতক। তার বাবা সাদত খান জানিয়েছেন, আমার ছেলে রবিবার থেকে নিখোঁজ, সে হুমকি পাচ্ছিল, আমরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ওয়াজাহাতের পরিবার দাবি করছে, আমাদের ছেলে সেকুলার, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, হ্যাকার যদি অ্যাকাউন্ট হ্যাক করেই থাকে তাহলে ওয়াজাহাত কেন পালিয়ে বেড়াচ্ছে? তার নিজের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের যে পরিচয় তুলে ধরেছেন তা কি আদৌ ধর্মনিরপেক্ষতার পরিচয়? প্রশ্ন উঠছে তা নিয়েও। পরিবার আরও বলছে, ও কখনোই ধর্ম নিয়ে কটাক্ষ করেনি, সে রশিদি ফাউন্ডেশনের সদস্য, বহু ধর্মের লোকের সঙ্গে কাজ করে। তবে অবশেষে নিখোঁজ থাকার 8 দিন পর 9 জুন কলকাতা পুলিশ গ্রেপ্তার করে আমহা স্ট্রিট এলাকা থেকে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং নগর পুলিশের সম্মিলিত অভিযানে ধরা পড়েছেন খান সাহেব। শর্মিষ্ঠা পানলির গ্রেপ্তারির পরেই তার বিরুদ্ধে দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিন পুলিশ স্টেশনে বিশেষ মামলা দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ এবং পুলিশ সূত্রে জানা যায়, আমহা স্ট্রিট এলাকার একটি 3তলা ফ্ল্যাটে আত্মগোপন করেছিলেন ওয়াজাহাত, সেখান থেকেই গ্রেপ্তার। প্রশ্ন এখন, যে পুলিশ একজন তরুণীকে দ্রুত গ্রেপ্তার করতে 1500 কিলোমিটার দূরে যেতে পারে, সেই পুলিশের নিজের শহরের ওয়াজাহাত খানকে খুঁজতে লেগে গেল 8 দিন। এটা কি প্রশাসনিক সীমাবদ্ধতা না ইচ্ছার অভাব? মানুষ এই নিয়ে প্রশ্ন তুলছে। এখানে হিন্দু ধর্ম নিয়ে কিছু বললে তা মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু যদি পাকিস্তানের বিরুদ্ধে একটু বেশি কিছু বলে ফেলেন তাহলে আপনার জন্য আছে জেল, এফআইআর, গ্রেপ্তার। অনেকে এমন প্রশ্নই তুলছে। প্রশ্ন উঠছে, ধর্মীয় উস্কানির অভিযোগে একজনের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন আর অন্যজনের ক্ষেত্রে গাছাড়া মনোভাব, এটাই কি নয়া ধর্মনিরপেক্ষতা? এই ঘটনায় আপনার কি মতামত? নিচে কমেন্ট করে জানান। দিনকাল নিউজ।